যখন মধ্যরাতে পলাশিতে চা খেতে গিয়ে মনে হয় কোথাও যাওয়া যায় কিনা, কোথায় গেলে এখন একটু গান শোনা যাবে প্রাণ ভরে, জাহাঙ্গীরনগরের কথা মনে পড়ে। সেদিন রাত 2টার সময় এসে এত চমৎকার গান শুনলাম জাহাঙ্গীরনগরের একজনের কাছে, হিমেল তার নাম, প্রাণটা ভরে গেছে, এখনো মনে পড়ে সেই গান। একটা কবিতা জুলাই মাসে সবাইকে নাড়া দিয়েছিল। এই জাহাঙ্গীরনগরের এই শহীদ মিনারে দাঁড়িয়ে ইতিহাসের অধ্যাপক জনাব গোলাম রব্বানী পড়ে শুনিয়েছিলেন। তার ছোট্ট একটু অংশ পড়ে শোনাতে চাই, যেন সেই দিনগুলোতে আবার ফিরতে পারি আমরা। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, নবরণ ভট্টাচার্যের লেখা। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই কথাগুলো মনে করে দিয়েছিলেন অধ্যাপক রব্বানী। আরো কিছু কথা, আরো ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছিলেন শহীদ আবু সাইদ। তার মৃত্যুর আগে, শহীদ হবার আগে স্ট্যাটাসগুলোর কথা মনে পড়ে আপনাদের? আরেকজন অধ্যাপকের কথা স্মরণ করিয়েছিলেন, অধ্যাপক শামসুজ্জোহা, যিনি জীবন দিয়েছিলেন। স্বৈরাচারের বুলেটের সামনে এসে দাঁড়িয়ে বলেছিলেন যে একজন ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন তার গায়ে লাগে, সেটি হয়েছিল। এই মানুষগুলো আমাদের সাথে ছিলেন বলে আমরা সাহস পেয়েছিলাম, সবাই একসাথে হয়েছিলাম। সেদিন রাত্রে টকশোতে সরাসরি যুক্ত হয়েছিলেন। এই যে ভয়ঙ্কর অত্যাচারের কথা আমরা শুনছিলাম, যেখানে একজন উপাচার্যের বাড়িতে গিয়েও আশ্রয় পায়নি ছাত্রছাত্রীরা, সেই ঘটনার বর্ণনা আমি স্টুডিওতে বসে শুনছিলাম, এখানে উপস্থিত অধ্যাপক জামালের কাছে। কি বিভৎস সে বর্ণনা! সে দিনগুলো আমাদেরকে শিখিয়েছে যে গুটি কয় মানুষ যখন একসাথে হয়, তাদের ধ্বংসের চিন্তা নিয়ে, তাদের স্বার্থের চিন্তা নিয়ে, তার বিরুদ্ধে বাকি সবাই যদি এক হতে পারে, তাহলে বিজয় সুনিশ্চিত। ওই যে কিছু সংখ্যক ছাত্রছাত্রী, কিছু সংখ্যক আন্দোলনকারী, তারা ঢুকে পড়লেন উপাচার্যের বাসভবনে। অল্প কিছু শিক্ষক এগিয়ে আসলেন, সেখানে পুলিশের হাতে অস্ত্র, ছাত্রলীগের হাতে অস্ত্র। এত চমৎকার বর্ণনা শুনছিলাম যে সূর্যের আলোয় রামদা চকচক করছে, পিস্তল চকচক করছে। আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল সেই দৃশ্য দেখার। যেদিন শহীদ ফারহান ফায়াজের মৃত্যু হয়, সেদিন রাস্তায় যখন ছবি তোলার চেষ্টা করছিলাম, সেই উদ্ধত রিভলভার হাতে এগিয়ে এসেছিল মৃত্যু, কেড়ে নিয়েছিল আমারই ছোট ভাই, আমার স্কুলের ছোট ভাই ফারহানকে। কিন্তু যখন এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা সবাই এক হয়েছেন, তারা ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দুহাতে দুটো ইটের টুকরা নিয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা ইতিহাসে লেখা থাকবে নিরস্ত্রের প্রতিরোধ হিসেবে। কিভাবে অস্ত্রের বিরুদ্ধে, বন্দুকের বিরুদ্ধে, শটগানের বিরুদ্ধে, টিয়ারশেলের বিরুদ্ধে দাঁড়ানো যায়, সেটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে। আমার বিশ্বাস তারা বারে বারে সেটি প্রমাণ করবে। অনেক সমস্যা আমাদের, 100 দিন পেরিয়েছে। শহীদদের পিতাদের কণ্ঠে, পরিবারের কণ্ঠে যখন আক্ষেপের কথা শুনি, তখন মনে হয় এত সমস্যা আমাদের, কটা আমরা সমাধান করতে পেরেছি? প্রশ্ন হচ্ছে, সব সমাধানের দায়িত্ব কি শুধু এই আসিফের, শুধু উপদেষ্টাদের, নাকি আমাদেরও কিছু করণীয় আছে? অনেক বিষয় নিয়ে আমরা বিবাদ করতে পারি, অনেক বিষয় নিয়ে আমরা কলহে জড়াতে পারি, সন্দেহ নেই। অনেক সমস্যা আমাদের, তাতেও কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্য বাড়ছে, আজও প্রতিদিন শ্রমিকরা মাঠে নামছেন, তাদের ন্যায্য পাওনা, তাদের মজুরিটা তাদের পকেটে পৌঁছয়নি বলেই নামছেন। সে দোষ তাদের দিয়ে লাভ নেই। কিন্তু আমাদের জায়গা থেকে কি করার আছে, আমরা কি করতে পারি? যখনই শ্রমিক মাঠে নামেন, যখনই এদেশের খেটে খাওয়া মানুষ মাঠে নামেন তাদের অধিকারের দাবিতে, নানান প্রশ্ন সামনে চলে আসে। মুক্তিযুদ্ধ কেন করেছিলেন এদেশের মানুষ? আমরা একটা দারুণ স্লোগান দিয়েছিলাম, স্লোগানটা বোধহয় আমরা মনে করতে পারি, তাই না? আজকে, লাখো শহীদের রক্তে কেনা, আরো জোরে বলা যায় না? লাখো শহীদের রক্তে কেনা। তারপর কি হলো? মুক্তিযুদ্ধের পরে কি হলো? মুক্তিযোদ্ধাদের কি হলো? যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কি হলো? দেশটা কিছু মানুষের পকেটে চলে গেল না? সেই পকেটে যাওয়া খুব সহজ। মুক্তিযুদ্ধের পরে প্রশ্ন উঠেছিল যে 9 মাস যে আমলাতন্ত্র এই পাকিস্তানি সেনাবাহিনীকে এই গণহত্যায় সাহায্য করলো, তাদের কি হবে?
উত-